হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনছি। আসলে ম্যাম, আমাদের একটা জরিপ চলছে। আপনি আমাকে সময় দিলে আপনাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম। এত সুন্দর কণ্ঠস্বর শুনে আমার নিজের কণ্ঠস্বরের প্রতি বড় আফসোস হলো। আমি বুক জুড়ে আফসোস নিয়ে খুব মায়া নিয়ে বললাম, জি 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 প্রশ্ন করেন। আসলে ম্যাম, আপনি বাসায় কি কি ব্যবহার করছেন? সেই সুন্দর কণ্ঠস্বর আমার বাড়িতে সয়াবিন তেল দিয়ে রান্না হয় নাকি সরিষার তেল দিয়ে, সব খবর জেনে ফেলল। আমিও কথার মায়ে পড়ে সব একে একে বলে দিলাম। আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। সেই বর্ষা ঝরা দিনটা আমি কেবল তাকে ভেবে কাটালাম। কিরে কি হয়েছে তোর? ক্লাসে একদমই মনোযোগ ছিল না। আজকে টিচার তোকে কতবার নোটিস করতে তুই দেখছিস? আমি না আসলে বুঝতেছি না, আমি একটা ঘোরের মধ্যে আছি, একজনের কণ্ঠে। কার কথা বলছিস? আমাদের ইউনিভার্সিটির কেউ? আমি কি চিনি তাকে? বল না। না, ঘুমের মধ্যে একজন ফোন দিচ্ছে, তারপরে ইটস জাস্ট আমার মাথা থেকে যাচ্ছে না। প্রায় সপ্তাহখানেক বাদে আবারও এক অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আবারও কি জরিপের জন্য ফোন দিয়েছেন? মানে আবার একই প্রশ্ন? আজ অন্য প্রশ্ন করতে ফোন দিয়েছি। সেবার আপনাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন আপনি। এটা জিজ্ঞেস করতেই ফোন দিয়েছেন? ঠিক তা না, মনের ইচ্ছেটা একটু অন্যরকম, কিছুটা ভয়ঙ্কর। মনে হচ্ছে যদি বলে ফেলি বকাঝকা করবেন, তাই সাহস পাচ্ছি না। আমি না সেদিন কেন যেন আপনার নাম্বারটা ঢুকে নিয়েছিলাম। মনে হচ্ছিল একটা বার হলেও আপনার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমি আপনাকে বিরক্ত করছি না তো? হ্যাঁ তো বিরক্ত হচ্ছি না তো। আমি যদি আপনাকে আরো একটু বিরক্ত করি, আপনি কি তারপর বিরক্ত হবেন না? হবো না, বলেন না। সে এক বুক সুখ নিয়ে আমাকে বিরক্ত করতে আরম্ভ করলো। সেই বিরক্ত করার গল্পটা চললো প্রায় 1 বছর। আমরা প্রায় সারাদিনই কথা বলতে লাগলাম। সে সামনাসামনি আমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। সে আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। এইটুকু থেকে বড় সারপ্রাইজ আমার জন্য দ্বিতীয়টি হতে পারে না। 1 বছর দুজন কেউ কাউকে দেখিনি। আমার হৃদয়ে কেঁপে উঠল। এই প্রথম সেই সুন্দর কণ্ঠস্বরটিকে সামনাসামনি দেখতে পাবো। রিক্সা থেকে নেমে নার্ভাসনেসে কম্পনরত হাত পা নিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু খুঁজে পেলাম না। জুই, আমি মনে হয় মরে যাচ্ছি, আমাকে একটু ধর। তুমি এত সুন্দর কেন? আমি কোনোদিন ভাবিনি তুমি এত সুন্দর হবা। তুমি এত ফর্সা কেন? পড়ে গেলাম না একটা বিপদে। আমি ভাবছিলাম একটা শ্যামবর্ণ মেয়েকে বিয়ে করবো। আমার সাথে এটা কি হলো? তুষার রাজ্যে রাজকন্যাকে ভালোবেসে ফেললাম। আমি কি আসলে হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারছি না। তুমি এত সুন্দর, এটা ইচ্ছা করো। আমি অনেক সুন্দর। এভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। মা একদম আমার মতো না, সরি, মানে আমি একদম মার মতো না। আমার মার সাথে তুমি সনাতন। লেট মি এক্সপ্লেন। আমি এটাই তোমাকে বলছি। আমি তোমাকে ভালোবাসতাম রাতু, কিন্তু তুমি এটা আমার সাথে কি করলা? তুমি জানতা না আমার ধর্ম কি? জানতাম, জানতা, তাহলে কখনো বলার প্রয়োজন মনে করো না আমাকে সেটা? উপায় ছিল না। আমি যখন তোমার সাথে কথা শুরু করি তখন কিভাবে দিন পার হয়ে গেছে এটা মাথায় ছিল। কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল। দুটো মানুষ একই ধর্মের না, এটাও মাথায় ছিল। বেশ মাথায় ছিল তুমি। প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রতি ভালোবাসা। যখন এটা মাথায় আসছে ততদিন অনেক দেরি হয়ে গেছে। কিভাবে বলবো বুঝতেছিলাম। মনে হচ্ছিল যদি অনেক কষ্ট পেয়ে যাও, যদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাতু। আমি কোনোদিনও চাই নাই আমাদের সম্পর্কের মাঝখানে কোনো ধরনের কোনো মিথ্যা কথা থাকুক। বিশেষ করে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। কি কি করতে হবে আমাকে বলো, সব করবো তোমার জন্য। একবার বলো। আমার জন্য নিজের ধর্ম ছেড়ে দিতে পারবে? যাও তো, পারবা না। আমি তোমার পরিবারকে অসম্মান করতে চাই না, আমি তোমার বাবা মা তোমার ফ্যামিলিকে অসম্মান করতে চাই না, কিন্তু যেটা কোনোদিনও হবে না সেটা নিয়ে আমি স্বপ্ন দেখতে চাই। সেদিন রাতুল কোনো উত্তর দিতে পারেনি। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল শুধু। তার পরের দিনগুলো ছিল খুব দুর্বিষহ। আমি রাতুলের নাম্বারটাও ব্লক লিস্টে ফেলেছি। এভাবে 1 মাস কাটার পর একদিন হুট করে রাতুলের সাথে দেখা মিলল। সে আমার ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে, হাতে জ্বলন্ত সিগারেট। দূর থেকে 2 ফোঁটা চোখের জল ফেলে এগিয়ে গেলাম তার দিকে। আমি তোমাকে অনেক ভালোবাসি জুই। তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ। আমি ইগনোরেন্স দিতে পারতেছি না। জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমার জন্য তো বেঁচে থাকাটা অনেক জরুরি জুই। প্লিজ এমন করো না। সবকিছু ঠিক করে ফেলি প্লিজ। আমি নিতে পারতেছি না প্লিজ। আমি পারতেছি না, আমি অনেক ট্রাই করছি। প্লিজ আমার সাথে থাকো প্লিজ। বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য। আমার বাড়ি থেকেও, তোমার বাড়ি থেকেও। এবার একটু রাজি হয়ে যাও না প্লিজ। আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করে ফেলবো।
এক সাইড দেখলে তো হবে না রাতুল, আমার পরিবার কোনোদিন রাজি হবে না। আর এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি আমার কাছ থেকে একটা জিনিস হাইড করছো, করার কারণে আজকে আমরা এখানে দাঁড়ানো। তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো না? এখানে যে আমরা দাঁড়াইছি, এখানে কার দোষ? এখানে আমার কোনো দোষ? আমি কি করতে পারি রাতুল? তুমি কি আমার সাথে জোর করে থাকতেছো? তোমার কথা মনে হচ্ছে তুমি আমার সাথে থাকতেই চাও না, আমাকে ভালোবাসো না। তোমার তাই মনে হয়? রেগে যাচ্ছ কেন? রাগ করার মতো কথা বললে আমি কি বলবো তোমাকে? আমি মোটেও রেগে যাচ্ছি না, কিন্তু জানো এই টপিকটা নিয়ে কথা বলতে আমার সামান্য পরিমাণ ভালো লাগে না। তোমাকে একটা কথা বলি, তুমি তোমার বাবা আমার পছন্দের বিয়ে করে ফেলো, আমি তোমাকে আটকাবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি জাস্ট কোনোদিন বলবো না যে তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করলা কেন। এত কঠিন ভাবে কেন কথা বলতেছো? আমার জন্ম, আমার ধর্ম, এগুলো কি আমার দোষ? তুমি কি আমার হাতে ছিল? ধর্ম তোমার হাতে ছিল না, কিন্তু আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়ানো এটা সম্পূর্ণ তোমার হাতে ছিল। তুমি জাস্ট আমাকে হাইড না করলেই পারতা, কিন্তু না, তুমি তো আমাকে ফাঁসাইছো। তুমি যখন আমাকে ফাঁসাইছো তখন তোমার মনে ছিল না? আমি তোমাকে ফাঁসিয়েছি। হ্যাঁ, তুমি আমাকে ফাঁসাইছো। তুমি স্বার্থপর মতো একটা ডিসিশন নিছো, এবং তোমার এই স্বার্থপর মতো ডিসিশনের কারণে আজকে আমি এখানে দাঁড়াইছি। ঠিক আছে, সবটুকু আমার সাথে টাফ হবে না, বুঝছো? আমি তো তোমার সাথে একটু বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এত টাফ হলে কি কথা বলো? আমি পাচ্ছি না, মেন্টাল প্রেশার নিতে পারছি না। জীবনের কাছে আমার যাওয়া পাওয়া খুব ছোট জীবন, আমি বাঁচতে চাই, সব সাধারণ মানুষের মতো করে বাঁচতে চাই। দিন দিন সবাই ভুলে যাচ্ছে যে আমিও একজন মানুষ। বিয়ে করে ফেলো রাতুল। আমার আসলে তোমাকে কি বলা উচিত আমি জানি না। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। আবার বাসা থেকে বিয়ে নিয়ে মতো প্রেশার দেওয়া হচ্ছে। আন্টি আঙ্কেলের তো তোমাকে নিয়ে একটা এক্সপেকটেশন আছে, তাই না? আর আমার এক্সপেকটেশন, সেটা তোমার আগেই চিন্তা করা উচিত ছিল রাতুল। আকাশে বাতাসে আকুতি ছড়িয়ে প্রার্থনা করলাম, হে বিধাতা আমাদের বাঁচতে দাও। তার বেঁচে থাকার যে খুব শখ, প্রাণ খোলা হাসার শখ, সে বহুদিন হাসে না। তাকে একটু হাসতে দাও, দোহাই তোমার, তাকে একটু বাঁচতে দাও। জয়ী, তোর ফোন আসছে, রাতের ভাই ফোন দিছে। কনগ্রাচুলেশনস রাতু। তোমাকে আসলে জানানো হয়নি, আমার ফ্যামিলি থেকেও একজনকে দেখেছে। আমি ছেলেকে এখনো দেখি নাই, কিন্তু আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে হ্যাঁ বলে দেওয়াটাই আমাদের জন্য বেটার। রাতুল আমাকে জানালো তার বিয়ের তারিখ গায়ে হলুদের তারিখ। আমি সেই ডেটে নিজের বিয়ের তারিখ ফেলবো বলে তাকে জানালাম। আজ আমাদের গায়ে হলুদ। আমি একটা হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মেখে রাতুলের সাথে ভিডিও কলে কথা বললাম। তোমাকে হলুদ পরির মতো লাগছে জুই। আমার কালো গায়ে হলুদ রং মানায় না, কালো হলুদ মিলে যাতা অবস্থা। আমি হেসে ফেললাম। আমরা হাসতে হাসতে বুঝলাম দুজনের ভেতরটা চেঁচিয়ে উঠে বলছে, দোহাই তোমার, অন্য কারো হয়ে যেও না, আমি তো মরে যাব, আমার সহ্য হচ্ছে না। ওড়নাটা তুমি চিনতে পারছো যে 2-3 বছর আগে তোমার এই ওড়নাটা কত জেদ করে আমার কাছে রেখেছিলাম, মনে আছে তো? না জানো, এই ওড়নাটাতে না এখনো তোমার গন্ধ পাই। কেন যেন তোমার গন্ধ ছাড়া আমার ঘুম হয় না জুই। তুমি আমার জীবনে নেই ভাবলেই কেমন অসহায় অসহায় লাগে, বুকটা হাহাকার করে ওঠে। জুই, আমি তোমাকে কেন পেলাম না? এই নিষ্ঠুর পৃথিবীতে তোমায় একা রেখে যাচ্ছি বলে রাগ করো না। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, জীবনের থেকেও বেশি, কিন্তু আফসোস তোমাকে পাওয়া হলো না। তোমাকে যন্ত্রণা দেওয়া মানুষটা আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে গেল। রাতুল, এমন চিঠি কেন লিখলে তুমি? হ্যালো, এই কি হয়েছে ওর? আসলে আপু, আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল, হাত পায়ের রগ সব কেটে ফেলছে। ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো, বেঁচে নেই আমার বন্ধুটা। একটু আগে সে মারা গেছে। মরে গেছে। আমি কি করবো না? আমার